নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের পড়াবো নবম দশম শ্রেণীর রসায়ন। আমরা পড়াবো আজকে অধ্যায় 5, নবম দশম শ্রেণী রসায়ন, অধ্যায় 5, পর্ব 2। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যেগুলো পড়ানোর বিষয় অষ্টক ও 2 এর নিয়ম। তো অষ্টক ও 2 এর নিয়ম, এটা আসলে কথাটা আসছে কোথা থেকে, আমরা এটা একটু যদি ব্যাখ্যা করতে চাই। পর্যায় সারণীর সর্বশেষ যে গ্রুপ 18তে আমরা যে মৌলগুলো দেখতে পাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। শিক্ষার্থীবৃন্দ, এই মৌলগুলোর বাইরের শেলে সবগুলোই 8টা করে ইলেকট্রন বিন্যাস দেখা যায়। এটার শুধু দেখা যায় 2টা, আর এটা 2, তো তাহলে 2 মানে শুধু 2 একই ধাপে। এটা 10, 2 8 এ 10, 18, 2 8 10 8 এ 18। এটা ধরুন 36, 2 8 এ 10। এরকম ভাবে আমরা 18 8। শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, এগুলোরও তাই একইভাবে। তো আমরা বলতে চাচ্ছি যে হিলিয়ামের বাইরের শেলে 2টা ইলেকট্রন, আর অন্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সকলেরই বাইরের শেলে 8টা। আমরা এখানে উদাহরণ হিসেবে 4টা দেখালাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে 2 এর নিয়ম ও অষ্টকের নিয়ম কথাটা এখান থেকে এসেছে যে যখন কোনো পরমাণু অনুগঠন করবে তখন তারা হয় 2 এর নিয়মে যুক্ত হবে, না হলে অষ্টকের নিয়মে যুক্ত হবে। তো কথাটা কি রকম, অষ্টক রুল আর 2, একটা দ্বিতীয় নিয়ম আর একটা অষ্টক নিয়ম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ একটা দিতে পারি, যেমন ধরুন আমরা মিথেনের একটা উদাহরণ দিতে পারি। মিথেন, এই যে CH4 মিথেন, এটাকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। এরকম ভাবে আমরা স্ট্রাকচার দিয়ে বোঝাতে পারি যে কার্বন এর বাইরের শেলে 4টি ইলেকট্রন রয়েছে, আর হাইড্রোজেন এর তো একটা, বাইরের শেলে একটা রয়েছে। তাই শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে 2 ভাবে স্ট্রাকচার দিতে পারি। ধরুন এইভাবে দিতে পারি, আপনাদের পাঠ্য বই এইভাবে দেওয়া আছে যে আমরা কার্বনেরটা অ্যাকচুয়ালি 2 আর হাইড্রোজেনটা 4। এখন আমরা যখন এখানে 4 2 আর 4 যেমন হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, ও যখন এর সাথে আসে তখন এইভাবে আসে আর কি। যখন আমরা এখানে দেখি এরকম ভাবে এই একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন এসে এখানে 2টা হয়ে গেল। এরকম ভাবে আরো একটা হাইড্রোজেন ধরুন এইভাবে এর সাথে একত্রিত হয়ে গেল। এইভাবে আরো একটা হাইড্রোজেন একত্রীভূত হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এটা হলো সি। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, কার্বনের চারিদিকে 1 1 2 3 4 5 6 7 8। এক্ষেত্রে কার্বন অষ্টক রুল, অষ্টক নিয়মে অনুগঠন করেছে। আর হিলিয়াম, হাইড্রোজেন যেটা, দ্বিতীয় নিয়মে অনুগঠন করেছে। তার মানে অষ্টক নিয়ম যেটা, অর্থাৎ এরা নিয়ন, আর্গন, হ্যাঁ, এটা নিয়নের গঠন, অ্যাকচুয়ালি নিয়নের গঠন পেয়েছে, নিয়নের গঠন লাভ করেছে।
আর এই হাইড্রোজেনটা কার গঠন লাভ করেছে? হিলিয়ামের গঠন। দ্বিতীয় নিয়ম মানে হিলিয়ামের গঠন পেয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কথাটা বলা দরকার যে আমরা দেখব যে অণু গঠন করার সময় পরমাণুগুলো তার বাইরের শেলে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করবে এবং অর্জন করেওছে। যখন বাইরের শেলে অষ্টক নিয়ম ফলো করবে, অর্থাৎ 8টা ইলেকট্রনের একটা বিন্যাস অর্জন করবে, সেটাকে আমরা বলছি অষ্টকের নিয়ম। আর বাইরের শেলে যদি হিলিয়ামের গঠন রাখতে হতো আমরা বলি সেটা দ্বিতীয় নিয়ম। তো শিক্ষার্থীবৃন্দ, অষ্টক নিয়মের কিছু শর্টকামিং আছে, কিছু সীমাবদ্ধতা আছে। এই জন্য বিজ্ঞানীরা এখন দুইয়ের নিয়মটাকে অধিক কার্যকর বা অধিক উপযোগী বলে মনে করছেন। ওনারা এইভাবে বলছেন যে অণু গঠন করার সময় পরমাণুর সময় বাইরের শেলে এক বা একাধিক জোড় ইলেকট্রন বিদ্যমান, এটাই দুইয়ের নিয়ম। যেমন ধরেন এখানে আমরা দেখছি কার্বনের চারপাশে 8টা, ওরা বলছে 4 জোড়া। আধুনিক নিয়ম বলছে যে অণু গঠনের সময় যে পরমাণুগুলো ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করবে তারা এক বা একাধিক জোড় ইলেকট্রন, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে বলছে 1 জোড়, আর এখানে কার্বনের ক্ষেত্রে বলা হচ্ছে 4 জোড়। তো এটাই হচ্ছে দুইয়ের নিয়ম। তো অষ্টক নিয়মের কিছু ব্যতিক্রম আছে জন্য দুইয়ের নিয়মটা এখন জনপ্রিয়তা লাভ করতেছে। সেই কারণে বিজ্ঞানীরা অষ্টক নিয়ম এটাকে দুইয়ের নিয়মে বলার চেষ্টা করছে, যে এটাকে আমরা 4 দুগুণ 8টা, তার মানে 4 জোড়। এটা 4 বার দ্বিতীয় নিয়ম ফলো করেছে, তার মানে 8টা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অষ্টক নিয়মের যে ব্যতিক্রম এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, পরীক্ষায় অনেক সময় আসে। তো ব্যতিক্রমের জন্য আমরা এখানে দুটো যৌগকে দাঁড় করিয়েছি। তাহলে আমরা পূর্বের যে ধারণাটা দিতাম আপনাদের, যে বাইরের শেলে 8 ইলেকট্রন অষ্টক আর বাইরের শেলে হিলিয়ামের গঠন যদি লাভ করে সেটাকে আমরা বলি দ্বিতীয় নিয়ম। তো ওটাকে বিজ্ঞানীরা এখন আরো একটু আধুনিক করার চেষ্টা করেছে, যে এই যে এক বা একাধিক জোড় ইলেকট্রন, 1 জোড় এটা হিলিয়ামের, আর এখানে একাধিক জোড় বলছে 4 জোড়, এটাকে তারা দ্বিতীয় নিয়মে বলার চেষ্টা করছে। আর আগের নিয়ম অনুযায়ী এটা অষ্টক, এটা দ্বিতীয়। আর বর্তমান নিয়ম বলছে কি, যেটাকে আমরা অষ্টক বলি সেটাকে বলছে এক বা একাধিক। দেখবেন নতুন বই লেখা আছে এক বা একাধিক জোড় ইলেকট্রন শেয়ার করে অণু গঠন করছে। তো এক্ষেত্রে তখন তারা 4 জোড় বলছে। তো 4 জোড় মানে 8টাই হচ্ছে। আগের ধারণাকে যে ভ্রান্ত তা না, তারা বলছে যে 4 দুগুণ 8টা না বলে আমরা বলবো 4 জোড়, 4 বার দ্বিতীয় নিয়ম ফলো করেছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন অষ্টক নিয়মে হচ্ছে না, দ্বিতীয় নিয়ম যাদের কারণে এসেছে সেই যৌগগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা ব্যতিক্রমে একটু দেখাবো। বেরিলিয়াম ক্লোরাইড একটা গঠন আছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ। বেরিলিয়ামটা কিরকম? বেরিলিয়াম ক্লোরাইডটা BeCl2। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা প্রথমে বেরিলিয়ামের সিরিয়ালটাকে দেখবেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 4 নাম্বার সিরিয়াল। সো আপনি স্বাভাবিক নিয়মেই দেখতে পারেন 2 2 4। আর ক্লোরিন মানে sp-df অরবিটাল লাগবে না, নরমালি পারবেন। আর যদি কেউ অরবিটাল দিয়ে দেন দিবেন, আমাদের কোনো আপত্তি নেই। যেমন এখানে নিষ্ক্রিয় গ্যাসের গঠনগুলো আপনি যদি অরবিটাল দিয়ে দেন দিবেন, আমাদের বিষয়টা অরবিটালের সাথে সাথ না, বিষয়টা হচ্ছে যে একমাত্র হিলিয়ামের বাইরে ছেড়ে 2টা ইলেকট্রন আর অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বাইরে ছেড়ে 8টি করে ইলেকট্রন। তো শিক্ষার্থীবৃন্দ, ক্লোরিন যেটা আমরা পেলাম 2 8 10 7 17, এটা হচ্ছে ক্লোরিন। তো আমরা এখন দেখতে পাচ্ছি কি বেরিলিয়ামের বাইরে ছেড়ে 2টা আর ক্লোরিন হচ্ছে 7টা। 2টা যদি থাকে আমরা এইভাবে দেখাচ্ছি বোঝানোর জন্য, এই দেখেন এই। আর ক্লোরিন যেহেতু 2টা ক্লোরিন, তার মানে একটা ক্লোরিন, আপনার ক্লোরিনতে 7টা বাইরে ছেড়ে, সো আমরা এরকম দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, এখানে আমরা এখানে এই যে কেন্দ্রীয় পরমাণু, এরা কিন্তু কি হলো 2টা জোড়া, এটা দ্বিতীয় নিয়ম। বাইরের ছেলে 2 জোড়া, তাহলে এরা অষ্টক নিয়ম ফলো করেনি। এটাকে তাহলে এটা ক্লোরিন, এটা আমরা অষ্টক নিয়ম ফলো করেছে, বাইরের ছেলে 8টা হয়েছে। বিজ্ঞানীরা বলছে যে এক বা একাধিক জোড় ইলেকট্রন, এটাই দ্বিতীয় নিয়ম। তারা এই যে এক বা একাধিক জোড় ইলেকট্রন বুঝছে, এটা যেটাকে আমরা একবার অষ্টক নিয়ম বলতাম, সেটাকে ওরা বলছে যে এক বা একাধিক জোড় ইলেকট্রন মানে দ্বিতীয় নিয়ম 4 বার ফলো করেছে, ওটাই অষ্টকে পরিণত হয়েছে।
শিক্ষার্থীবৃন্দ এটা ব্যতিক্রম, এই জন্য দেখেন হিলিয়ামের বাইরের শেলে কিন্তু ইলেকট্রন 4টা রয়েছে, 2 জোড়, তাহলে এটা অষ্টক নিয়মকে ফলো করেনি। এই ব্যতিক্রমগুলো আসার কারণেই বিজ্ঞানীরা দ্বিতীয় নিয়মের দিকে চলে যাচ্ছে যে না আমরা 2 এর নিয়মের দিকে যাব। 2 এর নিয়মের দিকে কি বলবো, এখানে জোড় ইলেকট্রন, এখানে জোড় ইলেকট্রন, এখানে 1 2 3, এখানে 4 জোড়। বেরিলিয়ামের এখানে দ্বিতীয় নিয়ম ফলো করেছে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দ্বিতীয় নিয়ম 2 জোড়া, এখানে 2 নিয়ম, এখানে 2 নিয়ম, 2 2 4টা ইলেকট্রন। এটা একটা ব্যতিক্রম, কারণ আমরা জানি যে অষ্টক নিয়ম ফলো করবে অথবা 2 এর নিয়ম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 এর নিয়ম 2 বার, তার মানে বেরিলিয়ামের 2 পাশে 4টি ইলেকট্রন, তার মানে দ্বিতীয় নিয়ম 2 বার, এর পাশে দ্বিতীয় পাশে এক বা একাধিক জোড় ইলেকট্রন, তার মানে 2টি জোড় ইলেকট্রন। এটা 2 এর নিয়ম ফলো করেছে আধুনিক পদ্ধতিতে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আপনাদের সাথে বোরন ট্রাইক্লোরাইড নিয়ে কথা বলবো। বোরন ট্রাইক্লোরাইড, তো বোরনের সিরিয়াল কয় নাম্বার আমরা একটু দেখবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5 নাম্বার সিরিয়াল। তো শিক্ষার্থীবৃন্দ আমরা 5 নাম্বার সিরিয়াল নিয়ে নিলাম, তাহলে 2 আর 3 এ 5, আর ফ্লোরিনের এখানে যেহেতু আমরা 7, তাহলে 2 আর 5 এ 7 নাকি। আচ্ছা, এখন আমরা ফ্লোরিন তো 9 নাম্বার, আমরা একটু ভুল করলাম মনে হচ্ছে, 2 আর 7 এ 9, আমরা একটু খেয়াল করব, একটু খেয়াল না করলে আমাদের ভুল হবে। তো দেখি আমরা এবার বোরন ট্রাইক্লোরাইড নিয়ে একটু দেখার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ দেখুন, বোরন ট্রাইক্লোরাইড আমরা যেটা শেয়ার দেখাতে চাচ্ছি, এরকম বোরনের বাইরে শেল 3টা, বাস আমরা 3টা এরকম দেখালাম। তাহলে এটা এর আগে শিক্ষার্থীবৃন্দ একটু বলে রাখি, তাহলে এখানে এটাকে আমরা কি বললাম, এটাকে বলতে পারি আমরা কিন্তু অষ্টক সংকোচন। একটু আগে যে আমরা পড়ালাম, পরীক্ষায় যদি আপনাকে বলে যে অষ্টক সংকোচনে ফলেও যৌগ উৎপন্ন হতে পারে, আপনি ব্যাখ্যা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারবেন। অষ্টক সংকোচন, কারণ কি বাইরের শেলে যে কেন্দ্রীয় পরমাণুর বাইরের শেলটা 8টি ইলেকট্রন পায়নি, বরং অর্ধেক 4টি ইলেকট্রন পেয়েছে। এটা হচ্ছে অষ্টক সংকোচনের উদাহরণ, অষ্টক সংকোচন করেছে। একইভাবে এটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, এটাও অষ্টক সংকোচন। কেন বলেন তো, এই যে 2 2 4 2 6 কেন্দ্রীয় পরমাণু কিন্তু 8টি ইলেকট্রন পায়নি। শিক্ষার্থীবৃন্দ, ইট ইজ অলসো, এটাও অষ্টক সংকোচনের উদাহরণ। এখানে 8 এর নিয়ম ফলো হয়নি, তাই এটা অষ্টক সংকোচনের উদাহরণ। এখানে 3টা জোড়, এক বা একাধিক জোড় ইলেকট্রন, সেই হিসাবে 3 জোড়। দ্বিতীয় নিয়ম, এটাও 4 জোড়, 8টি ফ্লোরিনে আমরা অষ্টক পেয়েছে। তো এরকম ভাবে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এই জন্য অষ্টক নিয়ম এসেছে। এখন দ্বিতীয় নিয়মের দিকে যাওয়া হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 থেকে 20 পর্যন্ত এগুলোকে অষ্টক এবং দ্বিতীয় নিয়মের সাহায্যে সবগুলো ইলেকট্রন বিন্যাসই দেখাতে পারবো, সবগুলো অনুগঠনই করতে পারবো। যারা অনুগঠনে অংশগ্রহণ করবে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু করবে না, কারণ এরা যথেষ্ট স্থায়ী, এমনিতেই এদের বাইরের শেল এমনি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের টেন্ডেন্সি দেখাবে না। আর দেখাবে না জন্যই এরা নিজেদের মধ্যেও যুক্ত হবে না, আর অন্য কারোর সাথেও যুক্ত হবে না। এই জন্যই কিন্তু এরা নিষ্ক্রিয়। এরা কেন স্থিতিশীল, যে এদের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রন সংখ্যাটা, সেটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যায় এখানে 2 8। আমরা যে সাধারণ নিয়ম ফলো করি সেই নিয়মটা 2n² এটি ফলো করেছে এখানে, তাই না? ওই 2n² কথাই বলেন, যে 1 বসালে 2 দুগুণ 2 × 1² 2, আর 2 বসালে কি হচ্ছে 8। ঠিক দেখেন, ওই সাধারণ নিয়মটাই ফলো করেছে, তাই নিষ্ক্রিয় গ্যাসগুলো কারোর সাথে যুক্ত হতে চায় না, এমনকি নিজেদের মধ্যেও না। এই জন্যই নিষ্ক্রিয় গ্যাস অধিক স্থিতিশীল। বরং অন্যান্য পরমাণু যখন অনুগঠন করতে চায়, তারা বাইরের শেলে 8টা ইলেকট্রনের বিন্যাস অর্জন করতে চায়, এর জন্য প্রয়োজনীয় ইলেকট্রন ত্যাগ করে, কখনো বা গ্রহণ করে, কখনো বা শেয়ার করে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে অষ্টক সংকোচন দেখালাম। অষ্টকের আবার আমরা যদি আয়নিক যৌগগুলো দেখি, তখন দেখা যায় যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমেও নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে। যেমন ধরেন সোডিয়ামের কথা আপনারা অনেক শুনেছেন জীবনে, সোডিয়ামের 11, তার মানে কি 2 8 1। ক্লোরিনের কি হয় 17, 2 8 7। তখন কি এই সোডিয়াম আর ক্লোরিন যখন অনুগঠন করতে চাইবে, অনুগঠন করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বাইরের শেলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। আর প্রত্যেকটি পরমাণু অনুগঠন করার একটা
টেন্ডেন্সি বা প্রবণতা দেখায়। এতে করে যেমন ধাতুর মৌলগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে। যেমন ধরেন সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন সোডিয়াম আয়নে পরিণত হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি ইলেকট্রন সংখ্যা 11, 2, 8, 1, একটা ইলেকট্রন চলে গেছে, এখানে 2, 8, তার মানে কি এটা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন বিন্যাস অর্জন করেছে। একইভাবে ক্লোরিন যখন আমরা 17 দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন এই ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে তখন কিন্তু সিএল এটা 18 হয়ে যাচ্ছে, 2, 8, 10, 8, 18। এই দেখেন নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করেছে এবং তার সাথে সাথে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আয়নের সৃষ্টি করেছে। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন, আমরা এটাকে বলি কি ক্যাটায়ন, এটাকে ক্যাটায়ন বলি আমরা, ক্যাটায়ন, আর এটাকে বলি আমরা অ্যানায়ন। এরকম কি হবে, যেহেতু তড়িৎ চার্জযুক্ত একে অপরের কাছাকাছি চলে আসবে এবং এরকম ভাবে চার্জ লেস হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখেন এখানে এরও বাইরের শিলা 8টা, এরও বাইরের শিলা 8টা, তার মানে এরাও অষ্টক নিয়মকে ফলো করেছে। তো অষ্টক নিয়ম ফলো করেছে কখনো, করেনি কখনো, আমরা সবই দেখাচ্ছি আপনাদেরকে। শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখেন একটি কথা মনে রাখবেন যে অণু গঠন করতে গেলে পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ করে হোক, গ্রহণ করে হোক, শেয়ার করে হোক, বাইরের শেলে নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস এটা মাস্ট, এটা ছাড়া অণু গঠন সম্ভব না। এই জন্য হয় 8-এর নিয়ম ফলো করবে, না হলে 2-এর নিয়ম ফলো করবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আপনাদের রাসায়নিক বন্ধন গঠনের নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা বলেছি, অষ্টক নিয়ম, 2-এর নিয়ম বলেছি। আচ্ছা, এরপরে আমরা রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধনের কারণ। রাসায়নিক বন্ধনের সংজ্ঞা আমরা প্রথম দিনে দিয়েছিলাম যে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে অণুর মধ্যে পরমাণু সমূহ আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো রাসায়নিক বন্ধনের কারণ হিসাবে বিজ্ঞানীরা ধরেন এরকম কারণ বলছেন যে বাইরের শেলে ইলেকট্রন, যে আমরা এখনই আপনাদের সোডিয়াম দেখালাম, হ্যাঁ, আবার এদিকে ক্লোরিন দেখালাম, বাইরের শেলে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন, এটা কিন্তু একটা ফ্যাক্টর। এটা দেখে বোঝা যায় যে কে ইলেকট্রন ত্যাগ করবে বা কে গ্রহণ করবে। যারা ধাতু এবং অধাতু এরা বিপরীতধর্মী, এরা একে অপরের সাথে যুক্ত হতে চায়, সেটাই স্বাভাবিক। সেই স্বাভাবিক নিয়মের ব্যত্যয় এখানে ঘটেনি শিক্ষার্থী বন্ধু। আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম তার একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আর ক্লোরিন একটা গ্রহণ করছে। আরেকটি কথা আপনাদের বলা দরকার, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয় কেন জানেন? সোডিয়াম এবং ক্লোরিন একই পর্যায়ে, আমরা পর্যায় সারণী পড়ার সময় বলেছিলাম যে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাবেন আকার ছোট হবে। অর্থাৎ সোডিয়ামের আকার যদি এরকম হয়, ক্লোরিনের আকার দেখবেন যে এরকম, একই এইরকম। এই যে আকার ছোট হলে কি হবে জানেন? আকার বড় হলে বাইরের শেল ইলেকট্রন প্রতি আকর্ষণ কেন্দ্রের কম থাকবে, এটাকে অপসারণ করতে অল্প শক্তির প্রয়োজন হবে। আর আকার যদি কম হয় এরা কেন্দ্রের খুব কাছাকাছি থাকবে, এই জন্য এই ইলেকট্রনটা অপসারণ করা দুঃসাধ্য ঘটনা ঘটবে, অনেক শক্তির প্রয়োজন হবে বা প্রায় অসম্ভব হবে। এই জন্য দেখা যায় ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে অণু গঠনে অংশগ্রহণ করে, হয়রাজ অধাতুর পরমাণু কিন্তু উল্টাটা, বরং ইলেকট্রন গ্রহণ করেই এই কাজটা করে থাকে। তো প্রতিটি পরমাণুই মানে একটি কথাই খেয়াল করবেন আপনারা যে বাইরের শেলে ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন নির্ভর করবে। দ্বিতীয় কথাটা কার উপর? আমরা দ্বিতীয় কথাটা বলেছিলাম এরকম যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জনের জন্য ওই পরমাণুগুলো যখন অনুগঠন করবে তখন তারা 2-এর নিয়ম 8-এর নিয়ম ফলো করবে। তার জন্য যা শেয়ার করা, যেমন ধরুন আপনাদের প্রথমে মিথেন দেখাইছিলাম, এটাকে এইভাবেও দেখাতে পারতাম আমরা যে কার্বনের বাইরের শেলে 4টে ইলেকট্রন, আমরা হাইড্রোজেনের একটি। এতে করে দেখা যাচ্ছে দেখেন যে এরা নিকটবর্তী ইলেকট্রন। হাইড্রোজেন ধরেন যোজন, এখানে আমরা কার্বনে যখন বলেছিলাম যে 2, 4, আর হাইড্রোজেন তো একটাই, তাই তো, এক, শুধু একই। তো এখানকার কথাটা হচ্ছে কি এই 4টা নিয়ে এর নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের দিকে 4 থেকে আরো নিয়ে 4টা 8টা হলো। তাহলে কি হলো? হিলিয়াম থেকে নিয়নের দিকে গেল, আর এখানে কি হলো? হাইড্রোজেন হিলিয়ামের দিকে গেল। তো কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস সেটার দিকে যেয়ে এই রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এইরকম ভাবেই আমরা ইলেকট্রন ত্যাগ গ্রহণ শেয়ার করে বিভিন্ন অণু গঠন করে থাকি। এরপরের কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন। এটা আপনারা জানেন অ্যানায়ন ক্যাটায়ন। আর অষ্টক
অ্যানায়ন ক্যাটায়ন আমরা একটু আগে বললাম। ক্যাটায়ন মানে কি? ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি ক্যালসিয়াম নিয়ে উদাহরণ দেন তাও দিতে পারবেন 20, যেটা এর ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম 2, 8 10, 8 18 2। আবার ধাতু এর কি করলো? ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম আয়নে পরিণত হলো। শিক্ষার্থীবৃন্দ, এখানে যদিও 2 8 8 2, আর এখানে কি হলো 2 8 8। এই দেখেন নিষ্ক্রিয় গ্যাসের গঠন বিন্যাস লাভ করলো, কারণ সে অনুগঠন করতে চায়। আর ঠিক সেরকম ক্ষেত্রে অক্সিজেন আবার কি করতে পারে? অক্সিজেন আপনারা জানেন যে 2 6 এ, তাহলে আরো দুটো ইলেকট্রন নিয়ে নিলে কি হবে? অক্সিজেন এরকম অক্সাইড হবে 2 আর 8, এখানে দুটো ইলেকট্রন নিয়ে নিল, তাহলে এখানে এরা কার গঠন লাভ করলো? এটা আর্গনের গঠন প্রাপ্ত হলো, আর এটা কার গঠন প্রাপ্ত হলো? তো শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা এই যে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে আসতে চায়, অধাতুগুলো ইলেকট্রন নিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে আসতে চায়। এই যে ধাতুর পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হলো, এটাকে বলা হয় ক্যাটায়ন, আবার এটাকে বলা হয় অ্যানায়ন। তো শিক্ষার্থী বন্ধু, আরেকটা জিনিস, এই ক্যাটায়নকে আমরা ওইভাবে বলতে পারি, ক্যাথোডের দিকে যে আয়ন যায় তাকে ক্যাটায়ন বলা হয়। আমরা যদি এটা আবার তড়িৎ বিশ্লেষণ সেলের মধ্যে যখন নিব, আপনাদের যখন পড়াবো, এরকম ধরেন আমরা একটা জায়গায় অ্যানোড ক্যাথোড দিয়েছি, তড়িৎ বিশ্লেষ্য সেল, তড়িৎ বিশ্লেষ্য সেল। আমি একটু বলে ফেলি, কারণ ক্লাস 8-এ আমাদের ছিল, একটু ধারণা দিয়ে দিই। তড়িৎ বিশ্লেষ্য কোর্স যেটা, সেখানে ধরেন আমি এই ক্যালসিয়াম অক্সাইডে যোগ করলাম, বা তাহলে কি হলো? ক্যালসিয়াম আয়ন, অক্সাইড আয়ন। তো এখানে আমরা এটা অ্যানোড এবং ক্যাথোড। শিক্ষার্থী বন্ধু, আমরা অনেক সময় এইভাবেও বাচ্চাদেরকে বলি যে তড়িৎ বিশ্লেষ্য সেলে এরকম, তড়িৎ বিশ্লেষ্য সেলে, বা এটাকে আমরা এরকম ভাবেও দিতে পারি, উপরের সাথে যুক্ত করলেই ভালো হয়, ওটার মতো করে এই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বলতে চাচ্ছি যে প্লাসের দিকে কে যাবে? মাইনাস। তাই আমরা এটাকে বলি অ্যানোড। অ্যানোডের দিকে যে আয়ন যায় তাকে বলা হয় অ্যানায়ন, আর ক্যাথোডের দিকে যায় সেটাকে বলে ক্যাটায়ন। আমরা এটাও বলি আর কি, হ্যাঁ, যে তড়িৎ বিশ্লেষ্য সেলে অ্যানোড হচ্ছে প্লাস, ক্যাথোড মাইনাস। তো সেখানে এই প্লাসের দিকে কে যাবে? মাইনাস যাবে। এই জন্য আমরা এটাকে অনেক সময় বলি যে অ্যানোডের দিকে যে আয়ন যায় তাকে বলে অ্যানায়ন, আর ক্যাথোডের দিকে যেটা যায় সেটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাথোড মাইনাস, মাইনাসের দিকে কে যায়? প্লাস। ওটাও আরেকটা টেকনিক মনে রাখার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এইগুলো পড়ালাম, অ্যানায়নও পড়ালাম, ক্যাটায়নও পড়ালাম। এবার আপনাদের সাথে আমরা আরো দুটি পড়ানো আছে আমাদের, সেই দুটি হচ্ছে এরকম, এত দ্বারা কি বোঝায়, এরপর আরো দুটো গঠন নিয়ে কথা বলবো আমরা। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা দেখেন এখানে আমাদের বলা আছে এর দ্বারা কি বোঝায়। তো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে Al হচ্ছে অ্যালুমিনিয়াম এর প্রতীক, Al প্রতীকের এত দ্বারা বোঝায় এত এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটাই বলেন, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, দুটোই বলি, সংখ্যা বা প্রোটন সংখ্যা 13। আর এত দ্বারা বোঝায় Al এর ভর সংখ্যা 27, মানে 27। আর এটা দ্বারা বোঝায় অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন সংখ্যা 13-3 = 10। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা জানি যে প্রোটন আর ইলেকট্রন সমান হয় যখন নিরপেক্ষ পরমাণু হয়। এখানে যদি 3টা ধনাত্মক আছে, 3 বাদ দিলে 10 হয়ে যায়। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13-3 = 10। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড এবং সালফার হেক্সাক্লোরাইড নিয়ে কথা বলবো। দেখা যাক আমরা কি ধরনের কথা বলতে পারি। ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা PCl5 যেটা, সেটা এরকম। আচ্ছা, ফসফরাসকে একটু কথা বলে নিই আমরা।
ফসফরাস তো শিক্ষার্থী বন্ধু সিরিয়াল 15, 2 আর 8 10 5 15। আর ক্লোরিন তো আপনারা জানেন 17, তাহলে কি হচ্ছে 2 আর 8 10 7 17। এটাও অক্টেট সম্প্রসারণ ঘটবে, আমরা দেখাবো আপনাদের কিভাবে ঘটে। দেখেন তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ফসফরাসের বাইরের শেলে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, এরপরে 7টা। এইভাবে শিক্ষার্থী বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ফসফরাসের পাশে 10টি ইলেকট্রন, 5 জোড়া। তো এটা অক্টেট মানে 10টি ইলেকট্রন। আর ক্লোরিনগুলো অষ্টক নিয়ম পূরণ করেছে 8 8 8 8 এরকম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে বলতে পারবো এটা অক্টেট সম্প্রসারণ ঘটেছে। কেন বলেন তো? যে ফসফরাসের বাইরের শেলে এখন 5 জোড়া দেখা যাচ্ছে, 1 2 3 4 5। আর ক্লোরিনগুলো অষ্টক নিয়ম ফলো করেছে, যেটা অক্টেট সম্প্রসারণ। এরকম যে কোনো পরমাণু যখন অনুগঠন করে তখন তার বাইরের শেলে 8টা ইলেকট্রন হওয়ার নীতিকে ছিল অষ্টক। এখানে যেহেতু কেন্দ্রীয় পরমাণু ফসফরাসে বাইরের শেলে 10টি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা বলবো অক্টেট সম্প্রসারণ। অক্টেট সম্প্রসারণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অক্টেট সম্প্রসারণ বুঝলাম। আরেকটা আছে অক্টেট সম্প্রসারণ উদাহরণ, সেটা সালফার হেক্সাক্লোরাইড। এর পরেরটা আর কি সালফারের শিক্ষার্থী বন্ধু 2 8 6, আর ক্লোরিনের হচ্ছে আগের মতো 2 8 7। তো দেখেন আমরা সালফার নিয়ে যখন দেখাবো এরকম ভাবে 3 4 5 6, একটু বড় জায়গা নিয়ে নিই না। সালফার 1 2 3 4 5 6। এখন এখানে আমরা এইভাবে আমরা সালফার হেক্সাক্লোরাইডকে দেখালাম যে সালফারের বাইরে শেল এরকম চলে। এই হচ্ছে সালফার হেক্সাক্লোরাইড। আমরা কি বোঝাতে পেরেছি আপনাদের শিক্ষার্থী বন্ধু? তাহলে আপনারা এইভাবে সালফার হেক্সাক্লোরাইড পেয়ে গেলেন। এবার তাহলে আমরা সালফার হেক্সাক্লোরাইড, আমরা অক্টেট সম্প্রসারণ, অক্টেট সংকোচন সবই আপনাকে দেখাইছি, এমনকি অষ্টক নিয়মও আপনাকে দেখাইছে। যেমন মিথেনের ক্ষেত্রে আমরা দেখালাম যে হ্যাঁ, আবার পুরোপুরি অষ্টক নিয়ম ফলো করে এরকম উদাহরণ আপনারা দেখাতে পারবেন। PCl3 মানে দুটোই অষ্টক হবে, এটা অষ্টক ওটা অষ্টক। কীরকম সেটা দেখেন, PCl3 যেটা একই রকম বিষয়টা, একই রকম। পি হচ্ছে 15, তো 2 8 10 সাথে 10 5 15। আর ক্লোরিন হচ্ছে 17, যেহেতু 2 8 10 7 17। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা দেখতে পাচ্ছি ফসফরাসের বাইরের শেলে 5টি ইলেকট্রন, সো আমরা 5টাকে দিলাম। ক্লোরিনের এখানে আমরা 7টা, তো আচ্ছা এখানে অবশ্য জয়েন্ট থাকবে, জোড়া থাকবে আর কি, ওই জোড়া। শিক্ষার্থী বন্ধু দেখেন এখানে ফসফরাসের পাশে 8টি রয়েছে, তবে হ্যাঁ এখানে একটি কথা বলা উচিত, এটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় মানে এরা কারোর সাথে জোড় গঠন করেনি, মুক্ত হয়ে আছে। মুক্ত জোড় ইলেকট্রন, এরা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন।
আর এরা যারা এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে এরা এরা বন্ধন জোড়। আর এরাও কিন্তু মুক্ত জোড়ের, এরা মুক্ত জোড়, এরা বন্ধন জোড়, এটা বন্ধন জোড়, বন্ধন জোড়। তাহলে আমাদের যদি এমন প্রশ্ন কখনো আসে PCl3A মুক্ত জোড় ইলেকট্রন কতটি, মুক্ত জোড় কতটি? শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা একটু দেখি, এটা বন্ধন মানে এটা বন্ধন, এটা বন্ধন, এটা বন্ধন, বন্ধন জোড় তিন, বন্ধন জোড় হচ্ছে 3, 1 এই 2 এই 3, আর মুক্ত জোড় হচ্ছে 3, 3 6 3 9 10। শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করবেন, জোড় বলতে কিন্তু জোড়া, এখানে আমাদের মুক্ত জোড় 10, তার মানে কিন্তু মোট 20টি ইলেকট্রন। দেখেন এখানে 6টি 6টি 12টি 6টি 18 20, আর বন্ধন জোড় 3 মানে 3 জোড়া, এখানে কিন্তু দুটো করে। আপনারা জানেন যে এর একটা এর একটা, এটাকে আমরা এরকম দেখাইছি কিন্তু। তাহলে বন্ধন জোড় 3, মুক্ত জোড়, তাহলে মুক্ত জোড় এবং বন্ধন জোড় আমরা পড়লাম। তো আপনাদের এরকম ভাবে অন্যান্য প্রশ্ন পরীক্ষা আসতে পারে, যেমন CCl4 দিয়ে আসতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড, সেক্ষেত্রে এটা একবার এসেছিল বোর্ডের পরীক্ষায়, যেখানে মুক্ত জোড় ও বন্ধন জোড় কত। তো শিক্ষার্থী বন্ধু দেখেন আমরা এখানে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এখানে দেখেন ওই একইভাবে বন্ধন জোড় কিন্তু 4 হবে। বাচ্চারা ভুলে যেন 8 বলবেন না, জোড় বলেছি যে জোড়। যেমন আমি 1 জোড় জুতা কিনবো, তার মানে 2টা জোড় বলতে 2টা মিলে কিন্তু একটা জোড়। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা বলতে চাচ্ছি, তাহলে এখানে এটা এখানে এই 1 2 3 4 বন্ধন জোড় 4, আর মুক্ত জোড় 3 3 6 3 9 3 12, বন্ধন জোড় 4, মুক্ত জোড় 12। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে আজকে আপনাদের এই পর্যন্ত ক্লাস করালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আর হ্যাঁ, যারা এখনোই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি সংখ্যক শেয়ার করে দিবেন। আমরা সারা দেশ এখন স্টে অ্যাট হোম ঘরের মধ্যে আমরা অবস্থান করছি। আপনি যদি উপকার পেয়ে থাকেন, আপনার বন্ধুর উপকার পাওয়ার দাবি আছে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।